প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের ইতিহাস বিষয়ের মুদ্রার টপিকটা নিয়ে আলোচনা করব। এটি ফার্স্ট সেমিস্টারের। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে মুদ্রা কাকে বলে। ডক্টর রণজিৎ গুহ মুদ্রা বলতে বুঝিয়েছেন মুদ্রা একটা ধাতব খণ্ড, যে ধাতব খণ্ডটি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তাকেই মুদ্রা বলে। পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে সর্বপ্রথম ধাতুর মুদ্রার কথা বলেছেন। মুদ্রা নিয়ে যে পড়াশোনা, যে পড়াশোনা, সেই মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। এই যে একটা তোমাদের এমসিকিউ হয়ে গেল, তোমরা এগুলো নোট করে রাখবে, দেখে রাখো। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা দেখব, মুদ্রা তৈরির জন্য মূলত কোন কোন ধাতু ব্যবহার করা হয়। মুদ্রা তৈরির জন্য মূলত সোনা, রূপো, তামা এসব ধাতু তোমার ব্যবহার করা হয়। ভারতবর্ষেই প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন হয়। কুষাণ শাসক বা কুষাণ রাজা ভীম কোদফিসেস প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। স্বর্ণ মুদ্রার প্রথম আবির্ভাব কুষাণদের সময়ে হয় এবং এর পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন স্থানের যে বিভিন্ন যুগের যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে দেখো, মুদ্রা বলতে বৈদিক যুগের মুদ্রাগুলি কি কি। প্রথমেই আসব, বৈদিক যুগের মুদ্রাগুলির মধ্যে রয়েছে নিষ্ক, শতমান, কৃষ্ণল, এগুলো হলো বৈদিক যুগের মুদ্রা। আবার বৈদিক যুগের মুদ্রাগুলির মধ্যে আমরা পাচ্ছি হলো নিষ্ক, শতমান, কৃষ্ণল। এগুলো তোমরা দেখে রাখবে, এখানে এমসিকিউ এর জন্য আসতে পারে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে রাখবে। মৌর্য যুগের মুদ্রার মধ্যে রয়েছে কর্ষাপন। বৌদ্ধগ্রন্থে এটি কাহাপন নামেও পরিচিত। কর্ষাপন বৌদ্ধগ্রন্থে এটা কাহাপন নামেও পরিচিত। তারপরে চোলদের সময় যায়, চোলদের মুদ্রাগুলির মধ্যে রয়েছে কাসু। চোলদের মুদ্রার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কাসু, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা দেখে রাখবা। কাসু কাদের মুদ্রা, এটা যদি আসে তোমরা চোলটা টিক মেরে আসবে এমসিকিউ এর ক্ষেত্রে। তারপরে যাব আমরা সাতবাহনদের মুদ্রা। সাতবাহনদের মুদ্রার মধ্যে রয়েছে পতিন হলো সাতবাহনদের মুদ্রা, এবং এটা তোমরা লিখে নাও। সাতবাহন রাজাদের শাসনকালে পতিন নামক মুদ্রার আবির্ভাব ঘটে। পতিন হলো সাতবাহনদের মুদ্রা। এবং তারপরে দেখো, গুপ্ত যুগের মুদ্রার মধ্যে রয়েছে দিনার। ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। দিনার হলো গুপ্ত যুগের মুদ্রা, ভেরি ইম্পর্টেন্ট। এবং নেক্সট যেটা দেখব, পাল রাজাদের আমলের মুদ্রা। পাল রাজাদের সমান নারায়ণী হলো পাল রাজাদের আমলের মুদ্রা। নারায়ণী পাল রাজাদের আমলের মুদ্রা। তোমরা এগুলো দেখে নাও এবং একটা ছক করে নাও। এই ছকের মাধ্যমে এটা পড়ে রাখবে, তোমাদের খুবই মুখস্থ হতে সুবিধা হবে। আমার এই চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে মুদ্রা থেকে আমরা কি জানতে পারি, বা মুদ্রা আমাদের জীবনে বা ইতিহাস রচনার ক্ষেত্রে এর গুরুত্বটা কী, সেটা একটু দেখে নিই। আচ্ছা, রাজ্যের পরিচয়। মনে করো মুদ্রা থেকে আমরা রাজ্যের পরিচয় জানতে পারি। যেমন রাজ্যের পরিচয় বলতে রাজার নাম, রাজার বংশ, রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায় এবং টাইম টেবিল সম্পর্কেও জানা যায়। তাহলে মুদ্রা থেকে আমরা রাজার পরিচয়, যেমন রাজার নাম, রাজার বংশ এবং রাজার রাজত্বের সময়কাল বা টাইম টেবিল সম্পর্কেও জানা যায়। নেক্সট যেটা দেখব, অর্থনৈতিক অবস্থা। মুদ্রা বা কোনো দেশের একটা মুদ্রা তার অর্থনৈতিক অবস্থার বড় ভিত। সেটা কীরকম, মানে কোনো দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে সেই মুদ্রাটা দেখা গেল সোনার মুদ্রা, তখন বুঝতে হবে যে অর্থনৈতিক অবস্থা নিশ্চয়ই ভালো। আর রূপোর মুদ্রা হলে অর্থনৈতিক অবস্থা ভালো আছে, আর্থিক একটা ভিত্তি এই মুদ্রাটা, ওর উপর ভিত্তি করে গড়ে ওঠে এই মুদ্রাটা। আচ্ছা, তারপরে দেখো ধর্মবিশ্বাস। আচ্ছা, মুদ্রায় খোদিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে বোঝা যায় যে মুদ্রায় যে রাজবংশ বা রাজার মুদ্রা, তার ধর্মবিশ্বাসটা কীরকম ছিল, তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন। এবং কনিষ্কের মুদ্রায় প্রথম বুদ্ধদেবের মূর্তি পাওয়া গেছে। কনিষ্কের মুদ্রায় বুদ্ধদেবের মূর্তি পাওয়া গিয়েছে। এবং এছাড়া বিভিন্ন দেবদেবীর মুদ্রায় যে ছবিগুলো পাওয়া যায়, তা থেকে তার ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। তারপরে দেখব মুদ্রায় লিপি ও ভাষা। মুদ্রায় যে উৎকীর্ণ যে ভাষা বা
যেটা আমরা পড়লাম যে মুদ্রা নিয়ে পঠন পাঠন বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স, এই মুদ্রার ভাষা বা মুদ্রার লেখা থেকে তৎকালীন রাজবংশের কী ভাষা ছিল সেই ভাষা সম্পর্কেও একটা বড় ধারণা আমরা করতে পারি। আচ্ছা, তারপরে রাজ্যসীমা, যে অঞ্চলের মুদ্রা সেই অঞ্চলের তোমার রাজ্যসীমার রাজ্যসীমা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। যেমন গ্রিক সাম্রাজ্যের আয়তন আমরা তাদের এই মুদ্রার প্রাপ্তিস্থান থেকেই আমরা পেতে পারি, এবং মুদ্রা থেকে বিভিন্ন রাজার রাজ্যসীমা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ দলিল মুদ্রা। তারপরে সাংস্কৃতিক যোগাযোগ, সাংস্কৃতিক যোগাযোগটা কি? তারপরে মনে করো এক দেশের মুদ্রা অন্য দেশে পাওয়া গেল বা এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাওয়া গেল, তাহলে ধরে নিতে হবে যে এই রাজবংশের সঙ্গে বা এই সাম্রাজ্যের সঙ্গে বা এই দেশের সঙ্গে বা এই প্রদেশের সঙ্গে অন্য একটা যে দেশ প্রদেশে পাওয়া যাবে বা রাজ্যে পাওয়া যাবে বা দেশে পাওয়া যাবে, তাদের একটা অর্থনৈতিক বা বাণিজ্যিক যোগাযোগ একটা ছিল। সেই যোগাযোগ বা সাংস্কৃতিক যোগাযোগ, কালচারাল যোগাযোগ বা সেই যোগাযোগটা ছিল, এটা বুঝতে হবে। আচ্ছা, রাজার ব্যক্তিগত গুণাবলী, এই মুদ্রা থেকেও তোমার রাজার ব্যক্তিগত গুণাবলীও জানা যায়। মুদ্রার রুচিবোধ বা রুচিবোধ বলতে তোমার মুদ্রার শিল্পকার্য বা মুদ্রার কারুকার্য থেকে তার রাজার যে রুচিবোধ সেটারও তোমার পরিচয় পাওয়া যায়। আমরা দেখো এখানে অনেকগুলি এমসিকিউ আলোচনা করলাম, তোমরা এগুলো একটু শুনে নাও, দেখে নাও এবং মন দিয়ে দেখো। আশা করছি তোমাদের এখান থেকেও 2 নম্বর হয়তো পেয়ে যাবে। এবং মানে প্রাচীন যুগে ভারতের মুদ্রা বা মুদ্রাগুলি কি কি এবং বা মুদ্রা সংক্রান্ত পঠন পাঠন বা বিদ্যাকে কি বলা হয় বা মুদ্রার গুরুত্বটা কি, বা 1 নম্বরে যদি তোমাদের এগুলো এসে থাকে বা এমসিকিউ আসবে, তোমরা এগুলি দেখে রাখবে। আশা করি তোমাদের সমস্ত কিছুই কমন থাকবে। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আমি একটু অনুপ্রাণিত হব এবং আরও ভিডিও আরও ক্লাস তোমাদের আমি নিতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি এই চ্যানেলটি করেছি পুরো টোটালি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, এবং যারা দুস্থ গরিব ছাত্রছাত্রী তাদের যাতে সুবিধা হয় এবং তারা যাতে সহজে অনুধাবন করতে পারে, এবং তার জন্যই এই উদ্যোগটা নিয়েছি। আশা করি তোমরা এই চ্যানেলটি ভালোভাবে দেখবে এবং তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।